মাত্র 20 মিনিটে পরীক্ষায় কমন উপযোগী 20টা এমসিকিউ সলভ করব, যেগুলো সলভ করার পরে তোমার পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যাবে, একই সাথে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে। কমন ক্লিয়ার এমসিকিউ সিরিজ এপিসোড 3 সবাইকে ওয়েলকাম করছি আজকের কেমিস্ট্রি এমসিকিউ চ্যাপ্টার 7 রাসায়নিক পরিবর্তনের ক্লাসে, যেখানে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করব। দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি ভৌত পরিবর্তন। এইখানে আমরা যদি মোমের দহনটা দেখি, তাহলে মোমের দহন শেষে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প তৈরি হয়, এবং মোমের যে বৈশিষ্ট্য, কার্বন ডাই অক্সাইড এবং পানির যে রাসায়নিক বৈশিষ্ট্য বা ধর্ম, তার মধ্যে পার্থক্য আছে। তাই কমপ্লিটলি এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, কারণ রাসায়নিক পরিবর্তন আমরা এটাই বলে থাকি যে রাসায়নিক ধর্মে চেঞ্জ আসবে। আবার আমরা যদি পানির তড়িৎ বিশ্লেষণ দেখি, পানির তড়িৎ বিশ্লেষণ শেষে আমরা জানি হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়। এখন পানির তড়িৎ বিশ্লেষণ শেষে যে হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়, সেটার সাথে পানির যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো থাকে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তাই এটাও একটা রাসায়নিক পরিবর্তন। লোহা, যার সংকেত বা প্রতীক হচ্ছে Fe, বাট যখন লোহায় মরিচা পড়ে তখন সেটা হয়ে যায় ফেরিক অক্সাইড। অ্যাজ এ রেজাল্ট দুইজনের ধর্মে, রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাই এটিও একটি রাসায়নিক পরিবর্তন। বাদ থাকে পানি ও চিনির দ্রবণ, এটি হচ্ছে গিয়ে একটি ভৌত পরিবর্তন। ধরো আমি যদি এখানে পানি থাকে, তার মধ্যে যদি আমি চিনি ঢালি মানে চিনি ফেলে দেই, চিনিগুলোকে চাইলে আমি আবার পানি থেকে আলাদা করতে পারবো দ্রবীভূত হওয়ার পূর্বেই। সো এই ক্ষেত্রে এটি হচ্ছে কি একটি, বা আমি যদি আবার দ্রবীভূত হওয়ার পর যদি তাপ দেই, তাহলে নিচে তলানি হিসেবে আমরা তো আবার চিনি পেয়ে যাব। সো দ্যাট ইজ ওয়াই এটি হচ্ছে কি একটা ভৌত পরিবর্তন। হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, এটি কোন ধরনের বিক্রিয়া? এটি একটি উভমুখী বিক্রিয়া। দেখো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। একই সাথে এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করে। এই দুইটা কাজ যখন একই সাথে চলতে থাকে, একই হারে চলতে থাকে, তখন সেটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলতে থাকি। বাট যদি একই হারে না হয়ে জাস্ট যে কোনো ভাবেই হয়, বাট দুইটা একই সাথে হয়, একই সাথে হয় বলতে এরা দুইজন মিলে এটাকে তৈরি করতেছে, ঠিক আছে? এই যে এটা আর এটা মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, আবার এটা ভেঙে একই সাথে এটাও তৈরি করতেছে। যখন এই দুইটা কাজই একই চলমান থাকে, তখন সেটা হচ্ছে আমরা সেটাকে উভমুখী বিক্রিয়া বলি। খোলা পাত্রে চুনা পাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন, ক্যালসিয়াম, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি কিরূপ? দেখো চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে তুমি যদি উচ্চ তাপে উত্তপ্ত করো, তাহলে এই যে চুন তৈরি হইলো, তার সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এই যে খোলা পাত্রে হওয়ার কারণে বানানটা ভুল আছে। খোলা পাত্রে মানে কি? এটা খোলা পাত্রে আছে, যেহেতু কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, তাই এটা উড়ে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়াম অক্সাইড এখানে একা পড়ে থাকবে, তাই তার পক্ষে সম্ভব না একা আবার এটা তৈরি করা। দ্যাট ইজ ওয়াই খোলা পাত্রে এই বিক্রিয়াটা একমুখী হয়, শুধু এইটা ভেঙে এইটাই তৈরি হবে, কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে চলে গেছে। বাট এটা যদি বদ্ধ পাত্রে হইতো, তাহলে যে জিনিসটা হইতো, কার্বন ডাই অক্সাইড এখানে থেকে যাইতো, কারণ যেহেতু বদ্ধ পাত্রে সে উড়ে যাইতে পারতেছে না, তাই এই দুইজন মিলে আবার এটা তৈরি করতে পারতো। সেক্ষেত্রে এটা একটা উভমুখী বিক্রিয়া হইতো। বদ্ধ পাত্রে এটা একটা উভমুখী বিক্রিয়া, বাট খোলা পাত্রে এটা একটা একমুখী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ডেল এইচ এর মান হবে ধনাত্মক। আমরা যদি একটা উদাহরণ দেখি, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি, অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে। আমরা তাপহারী বিক্রিয়াতে এখানে মাইনাস দেখতে পাবো, হ্যাঁ, যে এখানে -180 কিলো জুল এইভাবে লিখে, আবার অনেকে এইভাবে লিখে। সেক্ষেত্রে ডেল এইচটা হবে কত? +180 কিলো জুল। সো এটা হবে ধনাত্মক। বাট তাপ উৎপাদনের ক্ষেত্রে কি হয়? তাপ উৎপাদনের ক্ষেত্রে যেমন এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে 3 হবে, আমরা সমতাকরণ করে দিচ্ছি, +92 কিলো জুল। আর আমরা যদি ডেল এইচ দিয়ে লিখি, সেক্ষেত্রে হবে -কিলো জুল, -92 কিলো জুল। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচ হয় ঋণাত্মক, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ হয় ধনাত্মক। দ্যাটস ইট। নিচের কোনটি জারক পদার্থ? এখানে অক্সিজেন ইলেকট্রন নিতে পারে। দেখো ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে গিয়ে জারণ। যে ছাড়ে সে হচ্ছে গিয়ে বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে, যেমন টিচার অন্যকে টিচিং করায়, বিচারক অন্যের বিচার করে, তেমনি বিজারক অন্যকে বিজারিত করে। সো যে কোনো একটা দিয়ে মনে রাখো, পরে তুমি উল্টাভাবে জারকেরটা, জারণের মানে বিজারণেরটা এমনি মনে রাখতে পারবা। যেমন ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে গিয়ে জারণ, তার মানে ইলেকট্রন গ্রহণ বিজারণ। যে ছাড়ে সে বিজারক, তার মানে যে গ্রহণ করে সে জারক। বিজারক অন্যকে বিজারিত করে, তার মানে জারক অন্যকে জারিত করে। এই যে একটা দিয়ে মনে রাখলে তুমি উল্টাভাবে অন্যটাও মনে রাখতে পারবা। বাট দুইটা একসাথে
মনে রাখার চেষ্টা করলে অনেক ক্ষেত্রে কনফিউশনে ভুলে যাবা, কারণ শব্দগুলো কাছাকাছি। সো এটা খেয়াল রাখবা। সো এখানে আমাদের উত্তর হচ্ছে গিয়ে অক্সিজেন। তারপরে কোনটি বিজারক? এইখানে আমাদের দেওয়া আছে যে ক্লোরিন, অক্সিজেন, কার্বন আর হচ্ছে কি, সো এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে হবে। তারপরে আচ্ছা এইখানে জারক হচ্ছে ইলেকট্রন রিসিভ করবে, যে এখানে প্রত্যেকটা রিসিভ করার মতো, সেটা অক্সিজেন। এখানে অ্যান্সারটা হবে অক্সিজেন। দেখো কোনটি বিজারক? ক্লোরিন। কোনটি এখানে হচ্ছে গিয়ে অক্সিজেন, তারপরে কার্বন, সালফার, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে। তো যারা গ্রহণ করে, আমরা একটু কি পড়েছি, যে গ্রহণ করে সেটা হচ্ছে গিয়ে কি বিজারণ, কিন্তু যে গ্রহণ করে সে হচ্ছে গিয়ে জারক। গ্রহণ করার প্রক্রিয়াটা বিজারণ, বাট যে গ্রহণ করে সে জারক। তাহলে আমাদেরকে বলেছে কে বিজারক, তার মানে এখানে দান করার মতো বা ছাড়ার মতো একজনই আছে, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কে কার্বন। সো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কার্বন। তারপরে কোনটি শুধু জারক রূপে ক্রিয়া করে? দেখো এইখানে Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ কনভার্ট হতে পারে, এই প্রক্রিয়াটা জারণ। বাট Fe3+ ছাড়ার মাধ্যমে Fe2+টা কি হয়ে গেছে? বিজারক হয়ে গেছে। আবার ও চাইলে ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হইতে পারে, মানে শুধু Fe হইতে পারে, নিরপেক্ষ Fe হইতে পারে। তার মানে ও ইলেকট্রন গ্রহণ করে কি করছে? Fe গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ কি বিজারণ, যে গ্রহণ করে সে কি জারক। তাহলে আমরা দেখলাম একই পদার্থ একবার বিজারক হইল, একবার জারক হইল। ঠিক একইভাবে Fe3+ ও ইলেকট্রন ছাড়তে পারবে না, কারণ সেটা আনস্টেবল হয়ে যাবে, সো ছাড়া পসিবল না। বাট ও চাইলে গ্রহণ করে Fe2+ ও হইতে পারে, আবার চাইলে Feও হইতে পারে। সেক্ষেত্রে ও কি হইল? ও হইল জারক, কারণ ও কি করছে? গ্রহণ করছে। এটা চাইলে ইলেকট্রন ছেড়ে দিয়ে SN4+ গঠন করতে পারে, আবার চাইলে রিসিভ করে SN হইতে পারে। সেক্ষেত্রে এইটা হয়ে যাবে জারক, আর যদি ছাড়ে তাহলে হয়ে যাবে বিজারক। তাহলে সেম এইটা চাইলে কপার হয়ে যেতে পারে নিরপেক্ষ গ্রহণ করে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে জারক। আর যদি ও ছেড়ে দিয়ে কিউপ্রিক আয়ন তৈরি করে, সেক্ষেত্রে ও ছেড়ে দিছে, তাই এটা হয়ে যাবে বিজারক। তাহলে আমরা দেখতে পাইলাম এইটা একই সাথে জারক এবং বিজারক, SN2+ একই সাথে জারক ও বিজারক, Fe2+ একই সাথে জারক ও বিজারক, শুধুমাত্র Fe3+টা জারক। তাই আমাদের অপশন ওয়াইজ অ্যান্সার হবে কোনটা বলতো? Fe3+টা। সো এখানে এটা দেওয়া আছে, এটা আমরা একাডেমিক ক্লাসে ডিটেইলসে আসলে পড়াশোনা করছি। সো তোমরা ওখানে দেখছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে গিয়ে আসলে -1। আমরা জানি হাইড্রোজেনের জারণ মান +1, কারণ সে গ্রুপ 1-এ থাকে, ক্ষার ধাতুর গ্রুপে থাকে, সেই গ্রুপের মৌলগুলোর জারণ মান +1 হয়। হাইড্রোজেনেরও সবসময় +1 হয়। বাট যেই মুহূর্তে হাইড্রোজেন ধাতুর সাথে যৌগ গঠন করবে, যেমন অ্যালুমিনিয়াম একটা ধাতুর সাথে হাইড্রোজেন যৌগ গঠন করলে তখন হাইড্রোজেনের জারণ মান হবে কত? -1। এটা একটা ব্যতিক্রম। পটাশিয়াম সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান সংখ্যা কত? আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2, যদি পার অক্সাইড হয় সেক্ষেত্রে -1 হয়, আর যদি সুপার অক্সাইড হয় সেক্ষেত্রে -1/2 হয়। তাহলে এখানে হবে -1/2, কারণ এটা একটা কি সুপার অক্সাইড। এই যে সুপার অক্সাইডে -1/2 হয়। তারপরে দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ যৌগে ম্যাঙ্গানেজের জারণ সংখ্যা কত? এই যে দেখো ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, পটাশিয়াম ক্ষার ধাতু গ্রুপ 1-এ আছে, এটা জারণ সংখ্যা হবে +1। এটা আমরা এখানে লিখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো পটাশিয়ামের জারণ মান হচ্ছে গিয়ে +1, ম্যাঙ্গানিজেরটা বের করতে বলছে, আমরা এটাকে x ধরে নিছি, আর অক্সিজেনেরটা সবসময় -2 হয় জানি, পার অক্সাইড আর সুপার অক্সাইড ছাড়া। তাহলে একটা পটাশিয়াম আছে, তাই +1 একটা, প্লাস ম্যাঙ্গানিজেরটা x, আর প্লাস অক্সিজেনেরটা হচ্ছে -2, অক্সিজেন আছে 4টা, তাই =0। কেন? কারণ একটা নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যা 0 হয়, তাই নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যা 0। তাহলে এটা যদি আমরা করি 1 + x - 8 = 0, এটা হবে 1 প্লাস কাটাকাটি করলে এটা হবে x - 7 = 0, 7 ওই পাশে গেলে এটা হবে +7। তাহলে আমার এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এসেছে +7। এখানে বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা প্রতি বছর আসে, যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? তো আমরা জানি, একটু আগে আমরা দেখেছি ক্ষার ধাতুর জারণ সংখ্যা হচ্ছে কি +1, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা হবে কত? +1। কয়টা আছে? 2টা আছে, তাই *2, প্লাস ক্রোমিয়ামেরটা আমরা জানি না, বের করতে বলছে, x ধরে নিলাম, x কয়টা আছে? 2টা আছে, তাই *2, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, কয়টা আছে? 7টা আছে, *7। নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা সমষ্টি 0, তাই হচ্ছে এটা 0 হবে। তাহলে 2 + 2x - 14 = 0। দেন আমরা যদি এটা যোগ বিয়োগ করি, এটা আসবে -12, এই যে এইটা থেকে এইটার এটা যোগ করলে হবে -12 = 0।
2x ওই পাশে -12 হয়ে যাবে +12, x ইজ ইকুয়াল টু +12 ডিভাইডেড বাই 2, x ইজ ইকুয়াল টু +6। তাহলে আমার এটার মান আসছে হচ্ছে গিয়ে +6। সোডিয়াম থায়োসালফেট Na2SA2O3 যৌগে সালফারের জারণ সংখ্যা কত? যদি সংকেত না দিয়ে দেয় তাহলে কিয়ামত হয়ে যাবে, তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবা না। তো এখানে সংকেতটা তোমরা ডেফিনেটলি মুখস্থ রাখবা, অনেক সময় সংকেত ছাড়াও কিন্তু এই প্রশ্নটা আসে। তো সেক্ষেত্রে দেখো আমরা অলরেডি বলেছি সোডিয়াম হচ্ছে কি একটা ক্ষার ধাতু, তো ক্ষার ধাতুর গ্রুপের মৌলগুলোর জারণ সংখ্যা হয় কত? +1। জাস্ট হাইড্রোজেনের একটা ব্যতিক্রম আছে, সবসময় +1 হয়, যা ধাতুর সাথে হইলে সেটা -1 হয়। বাট এটা তো হাইড্রোজেন না, সোডিয়াম, এটা একটা +1ই থাকবে। অক্সিজেনটা সবসময় -2 হয়। সো আমরা এইভাবে সালফারেটটা বের করতে বলছে। হ্যাঁ, সালফারেটটা আমরা জানি না, আমরা এটাকে x ধরে নিলাম। তাহলে সোডিয়ামের +1, সোডিয়াম কয়টা আছে? 2টা। সালফারেটটা x, সালফার কয়টা আছে? 2টা। প্লাস অক্সিজেনটা -2, অক্সিজেন কয়টা আছে? 3টা। ইজ ইকুয়াল টু নিরপেক্ষ যৌগে জারণ সংখ্যা হয় 0, জারণ সংখ্যার সমষ্টি, তাহলে এটা হবে 2 + 2x, এটা -6 ইজ ইকুয়াল টু 0। দেন যদি যোগ বিয়োগ করি 2x + 2 আর -6 মিলে কত হবে? 2x, এটা মিলে হবে 2x - 4 ইজ ইকুয়াল টু 0। দেন 2x ওই পাশে গেলে +4, দেন x ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে +2। তাহলে আমাদের সালফারের জারণ মান আসছে +2। অ্যান্সার হবে এইটা, গ নাম্বারটা। পারক্লোরেট, এটা মুখে মুখে হিসাব করা যায়। পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? +1 আর এটা -2, তো চারটা মিলে কত হয়? -8। তাহলে -8 আর +1 মিলে কত হবে বলো তো? -7। তার মানে আমার যদি 0 আসতে হয় তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কত হইতে হবে? +7 হইতে হবে। তাহলে এটা হবে +7। দ্যাটস ইট। এটা মুখে মুখে করে ফেললাম, যেহেতু আগে সিমিলার কাইন্ড অফ গুলো আমরা সলভ করেছি। দেখো বলা হয়েছে কোনটি নন রেডক্স বিক্রিয়া। আমরা এখানে দেখতে পাই প্রশমন বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, কারণ রেডক্স বিক্রিয়া যে 4 প্রকার আছে: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে সংযোজন বিক্রিয়া ছাড়া বাকি 3টাই আছে, তার মানে বাকি 3টাই কি? রেডক্স বিক্রিয়া। শুধুমাত্র প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, এগুলো আমাদের কি হয়? এগুলো হয় নন রেডক্স, অর্থাৎ এগুলোতে জারণ বিজারণ হয় না। তাই আমাদের এটা হবে ক নাম্বারটা। সো এগুলো তোমরা বইয়ে উদাহরণ সহকারে দেখবা। তো দর্শক আয়ন কোনটা হবে এই বিক্রিয়ায়? আচ্ছা, দর্শক আয়নের কনসেপ্টটা আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ক্লাসে পড়াই নাই, তাই এমসিকিউ ক্লাসে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেই। অ্যাকচুয়াল এমসিকিউটা সলভ করার আগে আমরা নিজেরা একটা বিক্রিয়া দিয়ে বুঝি। দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন হলো এমন আয়ন যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না এবং বিক্রিয়ার আগেও পরে অপরিবর্তিত অবস্থায় থাকে। ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, আমি এই বিক্রিয়াটা দিয়ে বুঝাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়ার আগে এই যে জলীয় দ্রবণ, হ্যাঁ, তাহলে জলীয় দ্রবণ কিরকম থাকে বলতো? আয়নিক যৌগ না? এরা কি এরকম প্লাস মাইনাস আকারে থাকে না? এটা আরেকটু করে আসলে বোঝানো উচিত, যেহেতু এটা মেইন ক্লাসে ছিল না। দেখো ধরো এইটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। তো এইটা হচ্ছে এই যে Na+, ক্লোরাইড আয়ন, Na+, এইভাবে কি দ্রবণের মধ্যে থাকে না? এইভাবে থাকে। এখন আমরা যদি দেখি এটা হইতেছে আমাদের এই যে দেখো সিলভার নাইট্রেট, তাহলে এটা কিভাবে থাকবে? সিলভার প্লাস, তারপরে নাইট্রেট মাইনাস, সিলভার প্লাস, তারপরে নাইট্রেট মাইনাস, এইভাবে থাকবে, কারণ এটাও কি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ হিসেবে আসলে ছিল। এখন বিক্রিয়া করার পরে আমরা দেখতে পাই সিলভার ক্লোরাইড হয়ে গেছে। সিলভার ক্লোরাইড আমরা বিক্রিয়া যখন দুজনকে মিক্সড করলাম, মিক্স করার পরে ঘটনাটা কি করছে? মিক্স করার পরে দেখি যে নিচে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে আছে, এটা সলিড অবস্থা আছে, হ্যাঁ, এই যে অধক্ষেপ পড়ে আছে। আর উপরে আমরা দেখতে পাই সোডিয়াম প্লাস, তারপরে নাইট্রেট মাইনাস, সোডিয়াম প্লাস, নাইট্রেট মাইনাস, এরা আগের মতো আয়নিত অবস্থায় আছে। তাহলে দেখো বিক্রিয়ার আগে সোডিয়াম প্লাস এরকম আয়ন অবস্থাতেই ছিল, বিক্রিয়ার পরেও এরকম আয়নিত অবস্থায় আছে। সেম একইভাবে আমাদের এখানে যে নাইট্রেট আয়নটা ছিল, এই নাইট্রেট আয়নটাও দেখো এখানে দ্রবীভূত অবস্থায় ছিল, মানে আয়ন অবস্থায় ছিল, এখানেও কি আয়নিত অবস্থায় আছে। তাহলে আমাদের দর্শক এই যে বিক্রিয়ার আগে যে অবস্থায় ছিল পরেও সেই অবস্থায় আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। এই যে রাসায়নিক বিক্রিয়া অংশ নেয় না এবং বিক্রিয়ার আগেও পরে অপরিবর্তিত অবস্থায় থাকে, এদেরকে আমরা দর্শকায়ন বলতেছি। তাহলে আমাদের এই বিক্রিয়ায় দর্শকায়ন কে? আমাদের এই বিক্রিয়া হচ্ছে সোডিয়াম আর নাইট্রেট দর্শক আয়ন। সেম একইভাবে আমরা যদি এই জায়গাটাতে দেখি, আমাদের যেটা মেইন কোশ্চেনটা ছিল সেটা যদি আমরা সলভ করতে যাই, যে এইখানে আসলে দর্শকায়ন কে? এই যে নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে গিয়ে আমাদের পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়েছে এবং পানি তৈরি হয়েছে। আচ্ছা, পানি যে তৈরি হয়েছে এই বিক্রিয়াটাতে, তোমরা তো জানো এটা লিকুইড, তাই না? তাহলে এটাকে যদি তুমি ভেঙে লিখো H+NO-, এটা কি অ্যাকুয়াস, এটাও কি অ্যাকুয়াস অবস্থায় আছে। আবার পটাশিয়াম, এইটাও কি প্লাস, অ্যাকুয়াস অবস্থায় আছে। আবার এখানে কি আমাদের OH টা, এটাও কি অ্যাকুয়াস অবস্থায়
আছে। বিক্রিয়া করার পরে যে পটাশিয়াম নাইট্রেট, এই পটাশিয়াম প্লাস অ্যাকুয়াস, আবার এই যে নাইট্রেট আমরা একবার আয়নিত অবস্থায় লিখতেছি, এটাও কি অ্যাকুয়াস অবস্থায় আছে, বাট পানি লিকুইড হয়ে গেছে। ঠিক আছে, পানি কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে। তাহলে দেখো তো, এই যে এইচ প্লাসটা আর এই যে ওএইচ মাইনাসটা, এরা লিকুইড হয়ে গেছে, এদের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, রাসায়নিক বিক্রিয়া পরিবর্তিত হয়ে গেছে। বাট পটাশিয়াম প্লাস তারপর এই যে নাইট্রেট, এটা কি আগের মতোই আছে না? এখানে যেরকম ভাবে ছিল বিক্রিয়ার আগে, এখানেও বিক্রিয়ার পরে কি সেরকম ভাবে আছে। দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে পটাশিয়াম প্লাস এবং নাইট্রেট হবে দর্শকায়ন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। দেন আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে কত অণু ক্যালাস পানি বিদ্যমান, এইটা তোমরা তোমাদের বই যে পানি যোজন যে অংশটা আছে না, ওইখানে তোমরা দেখবা যে এরকম ফেরাস সালফেট ইনটু এই যে হেপ্টাহাইড্রেট আর কি, তারপরে কপার সালফেট ইনটু এই যে পেন্টাহাইড্রেট, 5 অণু পানিযুক্ত থাকে। দেন ক্যালসিয়াম সালফেট, এটার সাথে সম্ভবত 2 অণু থাকে, একটু দেখে নিবা। তো এরকম আমাদের যে ক্যালসিয়াম ক্লোরাইডে থাকে, এটার সাথে হচ্ছে কি আমার 7 অণু পানি ক্যালাস পানি বিদ্যমান থাকে। মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহৃত হয়? মৌমাছি কামড় দিলে ফর্মিক অ্যাসিড হচ্ছে কি আমাদের ওই জায়গাটাতে থাকে, তাই জ্বালাফোড়া করে, এন্ড ফর্মিক অ্যাসিড। তাহলে এটাকে প্রশমিত করতে হলে কি করতে হবে? ক্ষার দিতে হবে। তাহলে ক্ষারের বৈশিষ্ট্য হলো এখানে কে আছে? চুন আছে। ভিনেগার নিজেই তো অ্যাসিডিক, আর লবণ তো নিরপেক্ষ। ঠিক আছে, চিনি হচ্ছে কি সমযোজী যৌগ। সো দিস ইজ দ্য থিং। সো বর্ষাকালে বাড়ির ছাদের পিচ্ছিলতা দূর করে কোন পদার্থটি? সেটা হচ্ছে কি আমাদের সিলিকন ডাইঅক্সাইড। অ্যান্ড কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান থাকে? রাসায়নিক সাম্যাবস্থা আমরা অলরেডি বলেছি যে একটা উভমুখী বিক্রিয়া, ধরো এটা একটা উভমুখী বিক্রিয়া, যদি একই হারে যেই বিক্রিয়ক মিলে উৎপাদটা তৈরি করে, ওই একই হারে যদি উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হয়, এই যে হার সমান, ভাঙার এবং গড়ার হার যদি সমান হয়, সেটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। এই রাসায়নিক সাম্যাবস্থায় চাপের প্রভাব থাকতে হইলে শর্ত 2টা। নাম্বার 1, তাদেরকে অবশ্যই, তাদের ভৌত অবস্থাগুলো অবশ্যই কি হইতে হবে? গ্যাসীয় হইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই গ্যাসীয় আছে, সবাই। এটা গ্যাসীয় না, এটা তো সলিড আকারের, এটা গ্যাসীয় না। সো এটা আগেই বাদ অপশন থেকে, এটা আগেই আউট। ঠিক আছে, ইউরিয়া তো আর জমিতে সার দেয় না, তো এটা কি গ্যাসীয়? এটা কি ফু দিয়ে দিয়ে দেয়? তো এটা তো সলিড। সো এটা আগেই অপশন থেকে বাদ। আমার চাপের প্রভাব থাকতে হইলে সবার বিক্রিয়ক এবং উৎপাদের সবাইকে গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। সো এরা গ্যাসিয়াস স্টেটে আছে। সো এই মিয়া যেহেতু সলিড, তাই আগে অপশন থেকে বাদ। এইবার সেকেন্ড অপশন হইল আমার বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 মোল নাইট্রোজেন আর 1 মোল অক্সিজেন, বিক্রিয়কে টোটাল 2 মোল, আবার উৎপাদে টোটাল 2 মোল উৎপাদ। তাহলে বিক্রিয়কের উৎপাদ বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে গেছে, তাইলে এখানেও কোনো চাপের প্রভাব নাই। আবার এখানে 1 মোল হাইড্রোজেন +1, আর এখানে 1 মোল ক্লোরিন +1, আর এখানে 2 মোল, তাহলে 1 + 1 প্লাস, এখানে ছিল 2 মোল, বিক্রিয়ক ছিল 2 মোল, আবার উৎপাদও 2 মোল। এখানেও আমরা দেখতে পাইলাম বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে গেছে, তাই এখানেও কোনো চাপের প্রভাব নাই। বাকি আছে অপশন 3, টেস্ট করা ছাড়াই এটা উত্তর, তারপরেও টেস্ট করে শিওর হইতে হবে আসলে এটা উত্তর কিনা। তাহলে 3 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পানি, তাহলে 3 যোগ 1 টোটাল কত মোল হলো বিক্রিয়কে? 4 মোল। আর এখানে 2 যোগ 1, তাহলে 2 যোগ 1 টোটাল 3 মোল। তাহলে এই যে এইখানে বিক্রিয়কের 4 মোল, উৎপাদের 3 মোল, এই যে মোল সংখ্যা পার্থক্য আছে, তাই এখানে চাপের প্রভাব থাকবে। যদি আমি চাপ বাড়াই, তাহলে যেদিকে মোল সংখ্যা কম, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, বা হচ্ছে গিয়ে এগুলা ভেঙে বেশি পরিমাণে উৎপাদ তৈরি হবে। ঠিক আছে, সো এইটা আমরা যদি আরো ভালো বুঝতে চাই, দেখো এইখানে একটা ছকে জিনিসগুলো আরো ক্লিয়ার করে বলে দেওয়া আছে। এই যে, সো এগুলো তোমরা অলরেডি জানো, কারণ রাসায়নিক সাম্যাবস্থা থেকে খুব ভালো রকমের সিকিউ আসে, সিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। সো এগুলো আলাদাভাবে রিডিং করার কিছু নাই। তো এই যে রাসায়নিক সাম্যাবস্থায় চাপের প্রভাব থাকে, ঠিক তোমার পরীক্ষার সময় কি তোমার একটা চাপের প্রভাব থাকে না? তোমার পড়ার যে পরিমাণ প্রেসার থাকে, তোমার ঠিক ওই একই পরিমাণ হচ্ছে গিয়ে পরীক্ষায় তুমি যে খারাপ এক্সাম দিতে পারো, এরকম নার্ভাসনেস বা ফিয়ার অফ ফেইলিওর, এটা অনেক বেশি পরিমাণে থাকে। সো তোমার যদি পড়ার প্রেসারটার বেশির কারণে তুমি যদি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, ভয়ের কারণে তুমি যদি না পড়ো, কনফিউজড হও, বিভিন্ন র্যান্ডম ভিডিও দেখো, তাহলে কিন্তু তুমি ডিস্ট্রাকশনসের কারণে র্যান্ডম প্রিপারেশন নেওয়া স্টার্ট করবা। আর তুমি যদি হচ্ছে গিয়ে এই প্রেসারটাকে পজিটিভলি হ্যান্ডেল করো, সেক্ষেত্রে দেখা যাবে তুমি মেন্টরের আওতায় গেছো, একটা রাইট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করতেছো, এক্সাম ফোকাসড হয়ে পড়াশোনা করতেছো, তখন তোমারও সাম্যাবস্থাটা ভালো রেজাল্টের দিকে সরে যাবে। আর যদি পড়ার প্রেসার সামলাইতে না পাইরা ডিস্ট্রাক্টেড থাকো, তখন তোমার সাম্যাবস্থাটাও বা পড়ার সাম্যাবস্থাটা বা রেজাল্টের সাম্যাবস্থাটাও সুন্দর মতো খারাপ রেজাল্টের দিকে সরে যাবে, যেভাবে আমাদের এই যে এখানে
সরে যাইতেছে সাম্যাবস্থা। হ্যাঁ, সো এই জিনিসটা, সো তোমার রেজাল্টটা যাতে ভালোর দিকেই আসলে সরে যায়, তার জন্য আমরা নিয়ে আসছি টিম তাণ্ডব, যেখানে তোমাকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরীক্ষায় লাস্ট মোমেন্টে এক্সাম ফোকাসড পড়াশোনার পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে তোমাকে প্রোডাক্টিভ বা ফোকাসড থাকার জন্য তোমাকে ফোকাসের উপরে, মেমোরির উপরে, টাইম ম্যানেজমেন্টের উপরে, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, অল সাবজেক্টের সাজেশন যেহেতু দিব, সেই সাজেশনগুলোকে কিভাবে ইউটিলাইজ করবা সেটাও বলে দিব। কারণ সাজেশন সবাই দেয়, বাট সেই সাজেশনটা কিভাবে ইউটিলাইজ করতে হবে সেইটা আসলে কেউ বলে না। সো এই জন্য আমাদের ক্ল্যারিটি থাকে না, আমরা র্যান্ডম প্রিপারেশনের মতো করে পড়াশোনা করি। উপরে উঠতে গেলে তোমাকে আসলে ডিসিশন নিতে হবে যে কি কি ছাড়তে হবে, সো ওইটাই হচ্ছে কি আমরা আসলে পারি না। সো এই জিনিসগুলোই আমরা এই 6টা লাইভ সেশনের মাধ্যমে তোমাদেরকে ডিটেলসে বলে দিব। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমাদেরকে আসলে এই রাইট স্ট্র্যাটেজিতে এক্সাম ফোকাস পড়াশোনা করার জন্য টিম তাণ্ডবে আসলে আসতে হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। টিম তাণ্ডবে এনরোল করতে হলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ করবা, অথবা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকে মেসেজ করবা। টাটা।